মাঝে মাঝে তবু দেখা। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হুম, বলো, শুনছি। কি ব্যাপার বলো তো? কোনো ফোন নেই, সারাদিন টেক্সট করছি, রিপ্লাই দিচ্ছ না। আপসেট আছো নাকি? দূর, কিচ্ছু ভালো লাগে না, পাগল হয়ে যাচ্ছে আমি একেবারে। দেখো না, বাড়িতে মা নেই, এদিকে বাবা ছুটি পেয়ে অফিসের এক গাদা লোককে নিমন্ত্রণ করে বসে আছে। এই ভাইটাকে তুললাম ঘুম থেকে, তুলে ওকে বাজারে পাঠালাম। তার মধ্যে ভুলুন মা ফোন করলো, করে আবার বলছে সেও নাকি আজকে আসতে পারবে না। ও, তাহলে তো আজকে সেই চাপ তোমার। রান্না হয়ে গেছে? ওই তো রান্নাটা জাস্ট কমপ্লিট করলাম, ওনাদের সাতজনকে খেতে দিলাম। এই জাস্ট খাওয়া কমপ্লিট হলো। দেখো না, বাসন কোসন সব পড়ে আছে। হ্যাঁ, জাগে কি খবর বলো তো? আজ তোমার প্রোগ্রাম ছিল না, যাওনি এখনো? না গো, আজকে গেলাম না, ভালো লাগছে না। বলে দিয়েছি ওদের, না করে দিলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, উফ, বৃষ্টি নামলো রে। ছাদে এক গাদা জামা কাপড় ভিজলো সব। এই একটু হোল্ড করো তো, আসছি আমি এক্ষুনি। উফ, সিঁড়ি বাইতে বাইতেই শেষ আর কি। বলো। ও, কি যেন বললাম। হ্যাঁ, তুমি গেলে না কেন? কলেজের প্রোগ্রাম, খুব বড় অনুষ্ঠান তো, ক্যান্সেল করলে কেন? ও ছাড়ো না এসব। এই জানো তো, ভাবছিলাম তুমি আর আমি একটু বেরোবো, সেটাও হলো না। দেখো, হলো না কেন? আমার তো সব কমপ্লিট, শুধু বাবাটাকে একটু ম্যানেজ করতে পারলেই। উফ, এখানেও শুরু হয়ে গেল বৃষ্টি, কি আর করা। এই তুমি খাবে না? যাও না, খেয়ে এসো। তুমি খেয়েছো? হ্যালো হ্যালো, বলছি তুমি খেয়েছো? হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। কই গেলে তুমি? এই যে না বলে চলে যাও না, একদম ভালো লাগে না। আরে না বাবা, ব্যালকনিতে এলাম, বৃষ্টি দেখবো একটু। খুব মেঘ দেখা যাচ্ছে জানো। আর যাও না, খেয়ে এসো। আর কোথাও যাবো না, ফোনেই তো কথা বলবো। আমি এখন খাবো না, ভাই একটা বইয়ের দোকানে গেল। ও হো, এই বাবা, ছাতাটাই তো নিয়ে যায়নি। ইস, ও আসুক, এলে একসাথে খাবো। তুমি বলো, আজ কিছু লিখলে? ওহো, দেখো, তোমায় বলতেই ভুলে গেছি, কালকের পত্রিকায় তোমার বেরোনো লেখাটা আজকে পড়লাম। খুব ভালো লিখেছো। তবে নমস্কার বন্ধুরা, কেমন আছো? এনডি লাভ স্টেশনে আমি জয়দীপ আরও একবার তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার রাত 8টা, অর্থাৎ আমাদের প্রেমের আড্ডা শুরু হয়ে গেছে। আজকের গল্প সুলেখক তৃণাঞ্জয় ভট্টাচার্যের লেখা সিঙ্গল মাদার। ভিন্ন স্বাদের এই গল্পটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর হ্যাঁ, লাইক করতে ভুলবে না। আর কমেন্ট করে জানাবে তোমরা কে কোথা থেকে গল্পটা শুনছো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক এনডি লাভ স্টেশনে আজকের প্রেমের আড্ডা, সুলেখক তৃণাঞ্জয় ভট্টাচার্যের কলমে সিঙ্গল মাদার। জিওগ্রাফির ফিল্ড স্টাডিতে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই অদ্রিজার। এই পার্টটা অনার্সের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিক্যালের অনেকটা নাম্বার ওই এক্সকারশনের উপরই নির্ভর করছে, সেটাও জানে। তবুও বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছে তালিকা থেকে তার নামটা বাদ দেওয়ার জন্য। যদিও যখন প্রথম শুনেছিল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে নিয়ে যাওয়া হবে তাদের ৩৬ জনের ব্যাচকে, আনন্দে নেচে উঠেছিল। বুবলাই দাদার থেকে তার ট্র্যাক প্যান্টটাও চেয়ে নিয়েছিল। বাবা মাকে ছাড়া এর আগে কখনো কলকাতার বাইরে যাওয়া হয়নি, সেই কারণেই একটা চাপা উত্তেজনা কাজ করছিল সারা শরীর জুড়ে। কিন্তু ছবিটা বদলে গেল মাত্র ২-৩ দিনের ব্যবধানে। ফাইনাল ইয়ারের ছেলেদের পুরো দলটা ওদের অনার্সের ব্যাচের ঘাড়ে বোঝার মতো চেপে বসল। তারা সবাই নাকি পুরুলিয়ায় যাবে ফার্স্ট ইয়ারের সাথে। সেই দলের অন্তত 10 জনের কোশ্মিনকালেও জিওগ্রাফি সাবজেক্ট ছিল না। না, পুরুলিয়ার ল্যাটেরাইট মৃত্তিকা বা ক্ষয়জাত মালভূমির গঠন প্রকৃতি নিয়ে এই ছেলেদের দলে যে বিশাল কৌতূহল সৃষ্টি হয়েছিল এমনটা একেবারেই নয়। তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল জিওগ্রাফির ফার্স্ট ইয়ারের ৯০% মেয়ের দল। এমন একটা ডিপার্টমেন্ট যেখানে চিরকালই ছেলেদের থেকে মেয়েদের প্রাচুর্যটাই বেশি।
এই নতুন উপদ্রবে ভীষণই অস্বস্তি লাগতে শুরু করে অদ্রিজার। কিন্তু যতবারই কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছে, শুনতে হয়েছে প্র্যাকটিক্যালের 30 নাম্বারটা কাটা যাবে এক্সকারশনে না গেলে। আর ছেলেদের দলকেও নাকি কর্তৃপক্ষের কিছু বলার নেই। এরা প্রত্যেকেই ছাত্র সংসদের ছেলে এবং এই ধরনের সরকারি কলেজে ইউনিয়নের ছেলেদের উপর কর্তৃপক্ষের কিছু করার থাকে না। অদ্রিজার বারবার মনে পড়তে থাকে ফ্রেশার্স ওয়েলকামের দিনটা। ইউনিয়ন থেকে যখন গোলাপ দিতে এসেছিল, তখন কি একটা বিশ্রী পরিবেশ সৃষ্টি হয়েছিল বলার মতো নয়। বিদায়ী কালচারাল সেক্রেটারি সৌরভ যখন অদ্রিজাকে গোলাপ দিচ্ছিল, তখন বাদবাকিদের ওই হাততালি, বিশ্রী হাসি আর ইঙ্গিতপূর্ণ কথাবার্তা এখনও অদ্রিজার কানে বাজে। লজ্জায় লাল হয়ে মাটির দিকে তাকিয়ে পাথরের মতো হয়ে গিয়েছিল অনেকক্ষণ। আঙুলে কাঁটা ফুটে রক্ত বেরিয়ে এলেও সেই দিকে নজর ছিল না, কিংবা নজর থাকলেও সে নিয়ে কারো দৃষ্টি আকর্ষণ করার ইচ্ছেও ছিল না। বাড়িতে জানিয়েও কোনো লাভ হলো না, কারণ অদ্রিজার বাবা মা যখনই শুনলেন প্র্যাকটিক্যালের নাম্বার নির্ভর করছে এই শিক্ষামূলক ভ্রমণের উপর এবং সেটা উদ্ধার করার বিকল্প কোনো উপায় নেই, তখন তারা কোনোভাবেই এক্সকারশন থেকে নাম প্রত্যাহারের ক্ষেত্রে সায় দিলেন না। অগত্যা যেতেই হলো পুরুলিয়ায়। যেটুকু উৎসাহ অবশিষ্ট ছিল শেষ কয়েকদিনের ব্যর্থ লড়াই এবং শেষ পর্যন্ত চরম অনিচ্ছাকে মেনে নেওয়ার মধ্য দিয়ে, সেই উৎসাহে সম্পূর্ণ মাটি চাপা পড়ে গেল অদ্রিজার। নির্দিষ্ট দিনে ফিজ জমা হয়ে গেল। দেখতে দেখতে একদিন কলেজের সামনে উপস্থিত হয়ে গেল পুরুলিয়া যাওয়ার বাস। লাগেজ বলতে একটাই বড় ব্যাগ, দিন তিনেকের ব্যাপার। অন্যান্য সকলের সাথে সেই ব্যাগ উঠে গেল বাসের মাথায়। মোটা প্লাস্টিকের আবরণ দিয়ে সুরক্ষিত করা হয়ে গেল সমস্ত লাগেজ। অদ্রিজা নিজের হাতে ওর ভ্যানিটি ব্যাগ, চোয়াল শক্ত করে কামড়ানো। বাসের অন্য সকলে যত অতি উৎসাহী হয়ে গান বাজনা করছে, নিজেদের মধ্যে হই হল্লা করছে, অদ্রিজার বিরক্তি যেন ততই বেড়ে চলেছে। সে কোথাও ঘুরতে যাচ্ছে না, নিজের চরম অপছন্দের এক নিরুদ্দেশ যাত্রায় তাকে যেন 3 দিনের নির্বাসনে পাঠানো হচ্ছে। মাসটা নভেম্বর, তাও প্রায় শেষ দিক। সূর্য অস্ত যাওয়ার পর থেকেই চাবুক মারতে শুরু করল ঠান্ডা হাওয়ার স্রোত। উলুবেরিয়া পার হওয়ার পর দাঁতে দাঁতে শব্দ হতে শুরু করল রীতিমতো অদ্রিজার। হাত দুটো যেন বরফ জলে চোবানো, এতটাই ঠান্ডা হয়ে গেছে। খেয়াল হলো সোয়েটার, কার্ডিগান, জ্যাকেট কোনোটাই নিজের কাছে রাখা হয়নি, সবই ওই বাসের মাথায়। একটা চাদরও নেই যে গায়ে পেঁচিয়ে বসবে। বাসে সকলে এতক্ষণ হইহল্লা করে একসময় ঝিমিয়ে পড়েছে। প্রফেসরদের একজনও এসে খোঁজ নিলেন না মেয়েটার গায়ে কোনো গরম জামা নেই। আর মেয়েদের কী বা এসে যায়, তারা সবাই নিজের নিজের সিটে নিজেকে আটকে রাখতে ব্যস্ত। শুধুমাত্র উল্টো দিকে সিটে বসা শম্পা জিজ্ঞাসা করল, তুই জ্যাকেট আনিসনি অদ্রিজা? এনেছি, বাসের মাথায় ব্যাগে আছে। সত্যি, তোদের কমন সেন্সটা কবে আসবে? একটা সোয়েটার বা জ্যাকেট নিজের কাছে রাখবি না? কি ভেবে যে তোরা বাইরে আসিস কে জানে। আমার কাছে তো এক্সট্রাও নেই। এমন কত কথাই শম্পা বলে গেল, অথচ বাংকারের উপরেই ওর ছোট ব্যাগে মোটা শাল আছে। অদ্রিজা জানে উত্তরটা মুখের উপরেই দিতে পারত, কিন্তু কিছু বলল না। ঠান্ডায় কাঁপতে কাঁপতে হাত পা জড়ো করে বসে রইল। সত্যি বিচিত্র মানুষের মন, অন্যজনকে এক বিন্দু উপকার করবে না, কিন্তু নির্দিষ্ট করে অপরের ভুল চিহ্নিত করে তাকে দিস্তার পর দিস্তা কথা শুনিয়ে দেবে। হঠাৎ অদ্রিজার কোলের উপর খুব ভারী একটা কালো লেদারের জ্যাকেট এসে পড়ল। আকস্মিকতায় প্রায় আঁতকে উঠল সে। সিটের পাশে দাঁড়িয়ে আছে এই বাসে তার সব থেকে অপছন্দের মানুষ, সৌরভ। এটা কি হলো? নিজেকে যথেষ্ট সংযত রেখেই কথাটা বলল অদ্রিজা। কিছুই হয়নি, জ্যাকেটটা এক্ষুনি গায়ে না গলালে অনেক কিছু হবে। কমন রুমে আর কি দেখেছেন? জ্যাকেটটা এক্ষুনি গায়ে না দিলে দেখবেন সিনক্রেট কাকে বলে। সৌরভের চোখে আর কথা বলার অদ্ভুত দৃপ্ত ভঙ্গিতে একটা অকল্পনীয় শাসনের সুর।
অদ্রিজা কেমন যেন মন্ত্রমুগ্ধ হয়ে পড়ল সেই শাসনের সুরে। যেই ছেলেটাকে সামনে পেলে থাবড়ে গাল লাল করে দিতে ইচ্ছে করে, আজ তার স্পর্শে কেমন যেন সারাটা শরীর কেঁপে উঠল। জ্যাকেটটা গায়ে দিন তাড়াতাড়ি। আর আর আপনি? শীতের কাঁপুনি আর মনের গভীরের এক অদ্ভুত শিহরণ মিশে অদ্রিজার শব্দগুলো যেন অপার্থিব শোনাল। ওই জ্যাকেটের উষ্ণতার আশ্রয়ে এসে আবিষ্কার করল একটা সম্পূর্ণ নতুন রূপের নিজেকে। জ্যাকেটের গন্ধটা খুব সাধারণ, কিন্তু কঠিন স্নেহমাখা ওই পুরুষালী গন্ধে কিছু একটা যেন মাদকতা রয়েছে। অনেক দেশের পথ, কেউ জানল না অবলার থেকে মনের কি মতামত। হারিয়ে গেল নিজের মতো, মাতাল হওয়া স্নিগ্ধ ক্ষত। কোন অচিনের ভাগ্য হতো লিখল ভবিষ্যৎ। কেউ জানল না রাতের থেকে আগামীর মতামত। বাসটা খড়গপুরের সীমানা পেরিয়ে পুরুলিয়ার দিকে এগিয়ে চলল। অযোধ্যা পাহাড় থেকে তিলিয়াবাসার রাস্তা সম্পূর্ণ লাল কাঁকড় বিছানো। তাকে চারিদিক থেকে ছেঁকে ধরেছে সবুজ শাল আর মহুয়ার জঙ্গল। রাস্তাটা ঝালডিয়ার দিকে ক্রমশ উঁচিয়ে গেছে। বাংলার গ্রাম বলতে সাধারণের যে ধারণা, তার সঙ্গে তিলিয়াবাসার মিল খুঁজতে গেলে খুব মুশকিল। সভ্য জগৎ যদি কোনো ভূখণ্ডের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ অস্বীকার করে, তাহলে তার যে অবস্থাটা কতটা মৌলিক হতে পারে তার জ্বলন্ত প্রমাণ তিলিয়াবাসা আর ঝালডিয়া। এই গ্রামের পথে এগিয়ে যেতে যেতে গত কয়েকদিনের সব রাগ, অনিচ্ছা, বিরক্তি যেন পেরিয়ে গেল অদ্রিজা। রোদে মাখাই গ্রামটা তাকেও ওই সোনাঝুরি গাছের মতোই সরল করে তুলল। যেমন চোখের সামনে দেখতে পাওয়া ওই মোড়কটা, হাতে গোনা যে কটা ঘর আছে তার কোনো একটা ঘর থেকে হয়তো বেরিয়েছে, কিন্তু এ যাবৎ এত বড় মোড়ক অদ্রিজা দেখেনি। আর শুধু বড় নয়, সব থেকে অদ্ভুত তার গায়ের পালকের রং। লেজের দিকে গাঢ় নীল থেকে ক্রমশ লাল হয়ে গিয়েছে উপরের দিকে। এইসব কমলা বর্ণের পালকগুলো জাপটে ধরেছে দুটো পাকে। পায়ের নখগুলো একটি মেয়ের হাতের কোড়ে আঙুলের নখের মতো। গলার রং গাঢ় নীল। আর সবথেকে অদ্ভুত, মাথার গলায় টকটকে গাঢ় লাল রঙের ঝুঁটি। গলা থেকে গাঢ় নীল রং ক্রমশ কমলা হতে হতে ভূস্বর বর্ণ হয়ে পেটের দিকে মিলিয়ে গেছে। এত সুন্দর মোরগ এর আগে কখনো অদ্রিজার চোখে পড়েনি। একসাথে হাঁটতে আসা সোমা বলল, মোরগটা দেখছিস? অদ্রিজা সত্যিই অবাক হয়ে গিয়েছিল, তাই বিস্ফারিত চোখেই বলল, হ্যাঁ দেখছি তো। কত কিলো হবে বলতো? হয়তো কথাটা খুবই সাধারণ, কিন্তু অদ্রিজার বুকটা যেন চিরে গেল। এত সুন্দর একটা পাখির একমাত্র পরিমাপ কতখানি মাংস। আর কোনো সৌন্দর্য কোনোভাবে মানুষকে আকর্ষণ করতে পারে না। সূক্ষ্ম অনুভূতি বিষয়টা আজকের প্রজন্মের থেকে যেন বহু দূরে চলে যাচ্ছে। নাকি সেই একটু বেশি ভাবছে মোরগের সাথে মানুষের একটাই সম্পর্ক হতে পারে, খাদ্য আর খাদকের, সে হোক। কিন্তু সোমার কথাটায় সত্যি শিউরে উঠল অদ্রিজা। একদৃষ্টে তাকিয়ে রইল মোরগটার দিকে। হাঁটতে হাঁটতে ওরা কটেজ ছেড়ে অনেকটা এগিয়ে এসেছিল, তাই সেখান থেকে ফিরে যাওয়ায় স্থির করল। সোমা আবার রসিকতা করে বলল, কি দেখছিস? বাড়ি নিয়ে গিয়ে পুষবি নাকি? হ্যাঁ, বাদবাকি সকলে হেসে উঠল এই কথায়। অদ্রিজা বুঝল, লজ্জা পাওয়ার কোনো কারণ না থাকলেও সূক্ষ্ম অনুভূতিটাই এখানে লজ্জিত হওয়ার কারণ। সূর্য পশ্চিমে হেলে পড়তেই সৌরভ রিসর্টের সামনে ফাঁকা লনে গিটার হাতে বসেছে। তাকে ঘিরে আছে সমবয়সী ছেলেমেয়েরা। একটার পর একটা ব্যান্ডের গানে জমে উঠেছে আসর। অহেতুক নিজেকে সকলের থেকে আলাদা প্রমাণ করার কোনো ইচ্ছে অদ্রিজার একেবারেই নেই। সে সকলের সাথেই বসে আছে হিম ঝরে পড়া লনে। সামনে আগুনে ঝলসানো হচ্ছে দেশি মোরগের মাংস। এমনিতে অদ্রিজা নিরামিষাশী নয়, কিন্তু ওই আগুনে ঝলসানো মোরগের মাংস পিণ্ডটার দিকে তাকালেই সকালে দেখা ওই অপরূপ মোরগটার ছবি যেন চোখের সামনে ফুটে উঠছে। আর সেই দৃশ্যটা ভাবলেই সারা শরীরে এমন একটা শিহরণ হচ্ছে যে অদ্রিজা
চোখ বন্ধ করে নিচ্ছে। এই দলের ছেলে মেয়েদের এইসব কথাগুলো বলতে যাওয়া পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। সূক্ষ্ম অনুভূতির অধ্যায়টাই একটা পুরো প্রজন্মের কাছে বিলাসিতার সামিল। তারা এখন প্রায় প্রত্যেকেই বুঁদ হয়ে আছে লুকিয়ে খাওয়া মহুয়ার নেশায়। আজ রাতে এখানে টুসু গানের আয়োজন করা হয়েছে। সেই সময় প্রফেসর আর অফিসিয়ালসরা সবাই থাকবেন। সেই পর্যন্ত সকলে সুস্থ হয়ে বসে থাকতে পারবে কিনা সেটাই সন্দেহ। হালের ব্যান্ডের গানের সঙ্গে এখনও সকলে তাল মেলাচ্ছে, হ্যাঁ সেটা ঠিক কথা, কিন্তু সোজা করে দাঁড় করিয়ে দিলে এরা কেউই দুই পায়ে টাল সামলাতে পারবে না। কবিতা সর্বস্ব কতগুলো গান আর অদ্রিজার ভালো লাগছিল না। শালবনের মাথায় মাথায় কুয়াশা এসে ক্রমশ জড়িয়ে ধরছে মোরগুমার থেকে উঠে আসা লাল কাঁকড়ের রাস্তাটাকে। তীব্র ঝিঁঝির ডাক, সেটা পেরিয়ে আর কোনো শব্দ কানে আসার উপায় নেই। অদ্রিজা আর বসে থাকতে পারল না বন্ধুদের আসরে। তিলিয়া বাসা থেকে যে রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে সেই পথে হাঁটতে শুরু করল। তখন ঘড়ির হিসেব সন্ধ্যের বয়স 7টা কি 7:30 হবে, কিন্তু এই আদিবাসী গ্রামে তখন মধ্যরাত। একটা বাড়িতেও আলোর দেখা নেই। শহরে নির্জন কালো রাতে যে আতঙ্কগুলো তাড়া করে ফেরে, এই জঙ্গলি অসভ্য আদিবাসী গ্রামে তার কোনো ভয় নেই। জঙ্গলি প্রাণী রাতের অন্ধকারে একা একজন পুরুষ আর একজন নারীর মধ্যে পার্থক্য করতে পারে না। ঝিঁঝির আওয়াজ এই সময় প্রায় 3 গুণ বেড়ে গেছে। সাথে যুক্ত হয়েছে থেকে থেকে শিয়ালের কোরাস আর পেঁচার ডাক। মহুয়া ফুলের তীব্র গন্ধই হোক অথবা লাল ধুলো আর কুয়াশার মাতাল করা সান্নিধ্যে অদ্রিজা যেন মন্ত্রমুগ্ধের মতো হাঁটতে শুরু করল। ঠান্ডা যত তীব্র হয়ে শরীর চেপে ধরে, তার অনির্দেশ যাত্রার নেশা যেন আরও পেয়ে বসে। হঠাৎ তার গতি থমকে গেল কিছু দূরের শালগাছের পাশের ঝোপটা কেঁপে উঠতে দেখে। আর তার সেই ভাবনা যে ভুল নয় সেটা কিছুক্ষণের মধ্যেই প্রমাণ হয়ে গেল। ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো ছোট্ট চিতাবাঘ জাতীয় একটা প্রাণী। অনেকক্ষণ অন্ধকারে হেঁটে আসার কারণে অদ্রিজার দৃষ্টিটা ধাতস্থ হয়ে গিয়েছিল, তাই ভালো করে দেখে সে নিশ্চিন্ত হল। তার ধারণা নির্ভুল। গায়ে গোল গোল ছোপওয়ালা কালচে হলুদ রঙের প্রাণীটা নিশ্চিত চিতা অথবা সেই জাতেরই কিছু একটা। অদ্রিজার পা দুটো যেন মাটির সঙ্গে আটকে গিয়েছে। রাতের ঠান্ডা স্রোত কখন উবে গেছে, কপাল বেয়ে নেমে আসছে ঘাম, তাই ওড়না ছিল না। ফলে চিবুক পেরিয়ে গলা বেয়ে বুকের খাঁজে জলের ধারা গড়িয়ে যাচ্ছে। বুক ও পিঠের দিকে জামা ভিজে যাচ্ছে সে অনুভব করতে পারল। চোখের দৃষ্টিটা যেন ক্রমশ ঝাপসা হয়ে আসছে। বন্ধুদের দল কত দূরে আছে সে জানে না। মনে হচ্ছে অন্তত 1.5 কিলোমিটারের মধ্যে কোনো মানুষের অস্তিত্ব নেই। চোখের সামনে যা দেখছে তার পুরোটাই বাস্তব। এটা বিশ্বাস করতেও যেন তার কষ্ট হচ্ছিল। জন্তুটার চোখ দুটো আগুনের হলকার মতো জ্বলছে। ঘন ঘন বুকটা ওঠা নামা করছে অদ্রিজা। তার শ্যামলা পিঠের খোলা অংশের পুরোটা ঘামে ভেজা। ঈষৎ বাদামি রঙের কুণ্ডলীকৃত চুলগুলো ভিজে আটকে রয়েছে গালের সঙ্গে। তীর তীর করে কাঁপছে লিপস্টিকবিহীন হালকা বাদামি রঙের নিচের ঠোঁটটা। সামান্য মেদবহুল পেটের খাঁজে এখন ঘাম জমে গেছে সে পরিষ্কার অনুভব করল। হঠাৎ বোধ হয় একটা দমকা হাওয়া দিল মহুয়ার শাড়ির উত্তর দিক থেকে। আর তখনই প্রাণীটার বুনো মোটকা গন্ধ নাকে এলো অদ্রিজা। ঠিক সেই মুহূর্তটাই তার মনে হলো সে বোধহয় প্রাণহীন। বিপরীতে ছোটার চেষ্টা করে লাভ নেই। সে বোধহয় চলার শক্তিও হারিয়েছে। ছুটতে পারলেই বা কি লাভ হতো? সামনের প্রাণীটা এই পৃথিবীর সব থেকে গতিসম্পন্ন প্রাণী। হঠাৎ একটা শব্দ পেল অদ্রিজা। প্রথমে বিশ্বাসই করতে পারেনি। তারপর শ্রবণ শক্তি স্থির করে শুনল। হ্যাঁ, ঠিকই শুনছে, গিটারের আওয়াজ। জল জল কর হটুসু, জলে তোমার কি আসে, মনেতে ভাবিয়া দেখো জলে শ্বশুর ঘর আছে। জল জল কর হটুসু,
জলে তোমার কি আছে, মনেতে ভাবিয়া দেখো, জলে শ্বশুর ঘর আছে। তখন ঠিক সেই মুহূর্তে সৌরভের সেই জায়গায় উপস্থিতি অদ্রিজার কাছে এতটাই আশ্চর্যের ছিল যেন এর থেকে ওই প্রাণীটার উপস্থিতি অনেক স্বাভাবিক। অথচ সৌরভের মধ্যে কোনো চাঞ্চল্য প্রকাশ পেল না। অদ্রিজাকে এই অবস্থায় দেখে সে যেন ভীষণ আমোদ পেয়েছে। তেমনভাবেই অনায়াসে গিটার বাজিয়ে গান চালিয়ে যেতে লাগল। আর সবথেকে অদ্ভুত বিষয়, ওই রাতের অন্ধকারে সৌরভের ওই সাবলীল ঘোরাফেরা শুরু হতেই ওই জঙ্গলি প্রাণীটা সেখান থেকে পালিয়ে গেল। অদ্রিজা কাঁপা কাঁপা ঠোঁটে শুধু বলার চেষ্টা করল, বাঘ, বাঘ। হ্যাঁ, মুচকি হেসে উঠল সৌরভ। হ্যাঁ, অনেকটা ঠিকই বলেছেন, তবে পুরোপুরি বাঘ নয়, বাঘরোল। অনেকে বলে মেছো বিড়াল, রীতিমতো উঁচু জাতের জমিদার, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী, জানেন তো? নিজের অজ্ঞানতার বোকামিতে অদ্রিজা যেন কথা বলতে ভুলে গেল। সৌরভ বলে চলল, এমনিতে মানুষের ক্ষতি করে না, ছোট প্রাণী বা মাছ খেয়ে বেঁচে থাকে, তবে তুলে নিয়ে গিয়ে ঘরে পুষতে চাইলে মুশকিল। সেই তো। এই প্রথমবার সৌরভের সামনে প্রাণ খুলে হাসল অদ্রিজা। সাক্ষী থাকলেও শুধু পিরিট্রি জঙ্গল আঁকড়ে থাকা কুয়াশারা, মোগরমা বাঁধে নেমে আসা ক্ষীণ ধারা চলছে তখন তরুণীর বুকের ভেতর। সন্ধ্যা গড়িয়ে চলল স্তব্ধ রাত্রি। আজ কলেজ যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না অদ্রিজার। আকাশের মুখ ভার, টিপটিপ করে বৃষ্টি পড়ে চলেছে সকাল থেকে। অনার্সের ক্লাস হবে না পরপর 3 দিন, তাই আলাদা করে কলেজ যাওয়ার প্রয়োজনীয়তাও নেই। সকালবেলা উঠেই ব্ল্যাক কফির কাপটা নিয়ে সোজা চলে গেল পড়ার টেবিলে। টোপোগ্রাফির ম্যাপটা খুলে বসতেই সৌরভের SMS। কোথায়? মেসেজটার উত্তর না দিয়ে সরাসরি ফোনই করল অদ্রিজা। সে আজ কলেজ যাওয়ার জন্য রেডিই হয়নি। ভীষণ অভিমানের সুরে সৌরভ বলল, তাহলে আমি ক্যান্টিনে একাই বসে থাকবো তো? একা থাকতে যাবে কেন? সারা কলেজ জুড়ে তো তোমার ভক্ত ছড়িয়ে রয়েছে। আমি কলেজে কজনের সঙ্গে কথা বলি তুমি কিন্তু জানো। অদ্রিজার তামাশাটাতে সৌরভ আমোদ তো পেলই না, বরং আঘাতই পেল কিছুটা। সত্যি কলেজে প্রথম দিনে দেখা সৌরভ আর আজকের ছেলেটার মধ্যে আকাশ পাতালের তফাৎ। অদ্রিজা আর কিছু না ভেবে কলেজের জন্য তৈরি হতে চলে গেল। শব্দের যদি একটা মালা গাঁথা যেত তাহলে সেই পুষ্পসূত্রের ব্যাপ্তি হতো সারা জীবনব্যাপী। জীবন নাট্যের মল্লিকা বনে বিচিত্র পুষ্প বিচিত্র বর্ণের বলেই তার সৌরভ বনু সুবাসের নাসা রন্ধ্রে জ্বালা উদ্রেককারী সান্নিধ্যে কখনো আমরা মোহিত হই, কখনো চমকে উঠি, কখনো অশ্রুকে সঙ্গী করি। কিন্তু সেই মালাকে ধারণ করতে আমরা বাধ্য, কারো সাধ্য নেই তাকে অস্বীকার করে। অদ্রিজাও পারল না জীবনের অনিবার্যতাকে অস্বীকার করতে। সৌরভের শাসন, রাগ অনুরাগের কৃত্রিম দূরত্ব আর নৈকট্যের মেলবন্ধন তাকে বাধ্য করল জীবনের চরমতম সুখানুভূতির পথে নিয়ে যেতে। প্রস্তুতি? না, প্রস্তুত সে একেবারেই ছিল না। শব্দসুরের প্রক্ষেপণে মায়াজালের জটিল আবর্তে মোহ আর নিয়তির এক দুর্বার চক্রান্তে এসে একদিন যৌবন শয্যায় পৌঁছে গেল সৌরভের সাথে। সৌরভ কি প্রস্তুত ছিল সেই বিশেষ মুহূর্তের জন্য? স্বপ্ন সন্ধানী প্রস্তুতির তোয়াক্কা করে না এই স্রোতের মুখে ঝাঁপিয়ে পড়ে কিছু রঙিন ক্যালাইডোস্কোপের প্রত্যাশায়। হাজরা মোড় পর্যন্ত আসতেই অদ্রিজা বুঝতে পারল সেদিনের বৃষ্টি ছাতা দিয়ে রক্ষা পাওয়ার মতো নয়। সৌরভও পুরোপুরি নাছোড়বান্দা, কিছুতেই মেট্রোতে যেতে দেবে না অদ্রিজাকে। সেদিনের কিউমুলো নিম্বাস মেঘ সৌরভের গভীর অনুরাগ হয়ে বারে বারে জড়িয়ে ধরেছিল তার প্রিয়তমাকে। সেই অদৃশ্য মালাকে ধারণ করা ছাড়া উপায়ান্তর ছিল না অদ্রিজার। ভিজে শরীরেই তারা এগিয়ে চলল হাজরা ক্রসিং দিয়ে শরৎ বসু রোডের দিকে। বৃষ্টি যেন তাদের পথ চলার সাথে কি একটা অনির্দিষ্ট খেলায় মেতেছে।
তারা যতই এগিয়ে চলেছে, আকাশের কালো মুখ আর অবিরাম বৃষ্টিপাত ক্রমশ বেড়েই চলেছে। ছাতার আর কিছু উপযোগিতা অনুভব না করে অদ্রিজা সেটাকে সাইড ব্যাগের মধ্যে চালান করে দিল। দুজনের হাতের প্রগাঢ় বন্ধন আরও দৃঢ় হল। দুজনের শরীরে আর এক বিন্দুও শুকনো নেই, ভিজে চপচপে। আর দুজনের অন্তর্সিক্ত করুণাধারা যেন অকুল সমুদ্রের মতো আর কিনারা খুঁজে পাচ্ছিল না। স্বপ্ন শ্রাবণধারা কি করে নিজের পথ খুঁজে পায় এই বন্ধন ছাড়া? এই যে অশ্রুদৃষ্টি তোমার প্রতি, বৃষ্টি এঁকেছে এই শহরের গতি। কৃষ্ণ আকাশে খরবিদ্যুৎ জ্যোতি মিলনকে আরও করেছে পাগল পাড়া, অবাধ্য এই ঘন শ্রাবণের ধারা। সাদার্ন এভিনিউয়ের মুখটায় এসে সৌরভ বলল, তুমি কি এখনই বেহালা ফিরবে? অদ্রিজা আর কোনো উত্তর দিল না, মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তার অন্তরে যে অশান্ত প্লাবন তোলপার করে তুলেছে, সে যে কোন ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌরভ কি অস্ফুট ভাষা শুনতে পায়, নাকি সেই ঊর্ধ্বশ্বাসী ঘূর্ণিস্রোত শুধু তার নিজের বুকেই ভাঙচুর করে, শুধুই মরু বাতাস সৃষ্টি করে? অদ্রিজা বলল, যদি না ফিরতে চাই তাহলে এই ভিজে গায়ে আর 8 ঘন্টা থাকলেই না আমার সর্দি বসে শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। ও এই ব্যাপার। এখান থেকে আমার বাড়ি হেঁটে যেতে 8 ঘন্টা লাগবে। এখনো পর্যন্ত তোমার বাড়ির কথা শুধু শুনেই এলাম, সেখানে পা রাখা সৌভাগ্য এখনো আমার হলো না। কোনো এক আবরণের আশ্রয়ে সৌরভকে আঁকড়ে ধরার প্রবল বাসনা অদ্রিজাকে তখন উন্মাদিনী করে তুলেছে। কলকাতার সঙ্গে বৃষ্টির সম্পর্ক খুব মসৃণ নয়। বড় রাস্তার দুই ধারগামী ঢালু জায়গায় শুধু অবিরাম বৃষ্টির জলই ধাবিত হয় না, তার সঙ্গে বয়ে আনে ঠান্ডা পানীয়ের খালি বোতল, চিপসের প্যাকেটের অবিনশ্বর পর্দা, গুটখার আস্তরণের ক্রমবর্ধমান আবর্জনার স্তূপ, যার অনিবার্য প্রতিদান স্বরূপ রাস্তার পাশের নালার মুখগুলো প্রায় আটকে। অসংখ্য আবর্জনার কারুকার্য খচিত কালো জলরাশি রাস্তার মধ্যভাগটিকে শুধুমাত্র নিষ্কৃতি দিয়ে বাদবাকি রাজপথের শ্বাসরুদ্ধ করে তোলে। আর ফুটপাতের অবস্থাও অবর্ণনীয়। ফুটপাতবাসী পথজীবী মানুষেরা ওই দিনগুলোই নিজেদের জীবিকার অন্বেষণে বার হতে পারে না। তারা এবং তাদের স্বজাতীয় হকারেরা ওই দিনগুলোই ফুটপাতে এক প্রকার ধর্মঘট ঘোষণা করে। উঁচু উঁচু কংক্রিটের কৃপণ ফাঁক দিয়ে যে গভীর আকাশ আর বাড়িধারার কিয়দংশ দেখা যায়, তার সুখানুভূতি কলকাতার পার্থিব জগতে প্রকৃত অর্থেই ভূপতিত হয়। ব্যতিক্রম শুধুমাত্র সাদার্ন এভিনিউ। রবীন্দ্র সরোবরের উন্মুক্ত জলরাশির চারিধার ঘিরে বেড়ে ওঠা মুক্ত সবুজায়ন কলকাতার মধ্যেই এক স্বপ্নের বনানীর সৃষ্টি করে। সরোবরকে ছাড়িয়ে টালিগঞ্জ থানা থেকে শুরু করে গোলপার্কের প্রান্তদেশ পর্যন্ত সাদার্ন এভিনিউকে সযত্নে লালন করছে কলকাতার জলভাগের বেশ খানিকটা বিশুদ্ধ বাষ্প। সরোবরকে ঘিরে থাকা বনানী রাস্তার দুপাশেও তাদের পরিচয় হারায়নি। তাই কলকাতার অন্য অংশে বর্ষার অনিচ্ছার বর্ণচ্ছটা এবং সাদার্ন এভিনিউয়ে বর্ষার চিত্রটা একেবারে অন্যরকম। বলছি, আমি কিন্তু সাদার্ন এভিনিউ দিয়েই হেঁটে যাব। অসুবিধা নেই, এই রাস্তা দিয়েই বরং যেতে সুবিধা। সৌরভ যদিও বলেছিল ওদের বাড়ি ঢাকুরিয়ায়, কিন্তু বাস্তবে সেটা যাদবপুর থানা থেকে ইএম বাইপাসগামী রাস্তার উপরে হালতুর সামনাসামনি। ভিজে জুতোতে হাঁটতে অসুবিধেই হয়, কিন্তু বাসনার বন্যি যখন দেহ আর মনকে সম্পূর্ণরূপে গ্রাস করে, তখনই সেই উদ্ধৃতি একমাত্র সত্যি মনে হয়। কণ্টক গাড়ি কমল সমপদতল, মঞ্জির চিরহি ঝাঁপি। একই সঙ্গে আবার আকাশেরও অবিরাম ব্যস্ততা। গার্গি বাড়ি, ধারি করু পিছল, চলতহি অঙ্গুলি চাপি। অদ্রিজার মাধব তখন তার হাত ধরে তাকে টেনে নিয়ে এসেছে নিজের বাড়িতে। বাড়ি বলতে ফ্ল্যাট, সৌরভ আর ওর মায়ের জন্য একেবারে ফরমাস করে বানানো। মায়ের সঙ্গে সামান্য পরিচয়ের পরেই সৌরভ অদ্রিজাকে নিয়ে গেল একেবারে নিজের ঘরে। কোনো ভনিতা ছাড়া অসভ্যের মতো দরজাটা বন্ধ করে দিল। ওহ, কি হচ্ছে কি? মা আছেন তো? অদ্রিজা কথাটা বলল বটে, কিন্তু
অদ্রিজাও কি অন্যরকম কিছু হলে খুশি হতো? ভিজে আবরণগুলো সরাতে স্নানঘরে গিয়ে ঢুকল। অবলম্বন বলতে সৌরভের মায়ের একটা শাড়ি আর সাদা সায়া ব্লাউজ। জামা কাপড় না বদলালে সর্দি জ্বর কেউ আটকাতে পারবে না। কিন্তু ঘরে ঢুকেই কিছুটা চমকে গেল অদ্রিজা। একটা ছোট্ট হাফ প্যান্ট পরে বিছানায় আধশোয়া হয়ে আছে সৌরভ, ঊর্ধ্বাঙ্গ সম্পূর্ণ খালি। ঠিক এই অবস্থার জন্য মোটেও প্রস্তুত ছিল না অদ্রিজা। সামনে যেতেই সৌরভকে বিছানার মধ্যে টেনে শুয়ে দিল। তেমন কোনো বাধা দিল না অদ্রিজা। শরীর আর মন যেন মেঘের দানের কি এক দুর্লভ নেশায় অবাধ্য হয়ে উঠেছে। ঘন ঘন ওঠানামা করছে বুকটা। অচেনা উত্তেজনার আতঙ্কে পেটটা যেন ভেতরে ঢুকে যাচ্ছে ক্রমশ। ভাঁজ করা পা দুটো কেঁপে কেঁপে উঠছে থেকে থেকে। বাঁ হাতটা মুঠো করা, ডান হাতে খামছে ধরা বালিশের কভারটা। মুখ থেকে একটা প্রতিবাদসূচক ধ্বনি উচ্চারণের সঙ্গে সঙ্গেই সৌরভের ঠোঁট চেপে ধরল ওর ঠোঁট দুটো। পরের মুহূর্তগুলো আর ছিটে ফোটাও নিয়ন্ত্রণে ছিল না অদ্রিজার। দুঃসাহসের ডানায় যখন নিরুদ্দেশের ছুটি, সেই শিখরের আশ্রয়ে আজ স্বপ্ন শিখরে উঠি। এই তো পাশে তুমি, গোয়াতুর্মির বৃষ্টিতে আজ আকাশে খুলেছি মুঠি। সেই স্বপ্নের ডানায় এবার নিরুদ্দেশের ছুটি। কিছুদিনের মধ্যেই ক্রমে অদ্রিজা বুঝতে পেরেছিল সে অন্তঃসত্ত্বা। ক্রমে ক্রমে অন্যান্য উপসর্গগুলো দেখা দিতে শুরু করল। অন্যান্য যে কোনো মেয়ে এই ঘটনার পরে যতটা ভয় পেয়ে যেত, ওর ক্ষেত্রে ঠিক তেমনটা ঘটল না। কারণ অনেক আগেই সৌরভ তাকে এই বিষয়ে নিশ্চিন্ত করে দিয়েছে। মূলত সৌরভের প্রত্যয়ের উপর বিশ্বাস রেখেই দুঃসাহসের এমন দূরপাল্লার ডানায় সওয়ারি হওয়া। সৌরভ যেন এক দুঃস্বপ্নেরই নাবিক। সাবধানতা ছাড়া ঘনিষ্ঠতার পরপর সৌরভ জোর করেই তাকে ওষুধ খেতে দেয়নি। কে জানে কোন ভরসাতে তাদের ভালোবাসারই চরম সাক্ষী হিসেবে এই সন্তানকে আনতে চেয়েছিল। যদিও তার ইচ্ছের উপর অদ্রিজার কোনো সংশয় নেই। রৌদ্র আর বৃষ্টির মতোই মৌলিক আর সরল চিন্তা সৌরভের। সবকিছু যদি ঠিক নির্দেশে নিজস্ব পথে চলে তাহলে দায় বাড়লেও ভাবনার তো কিছু নেই। সেদিন কলেজে গেল না অদ্রিজা। আষাঢ়ের প্রথম বৃষ্টিতে সদ্য ভেজা মাটির মতোই মনটা হয়ে থাকে যে প্রেমিক যুগলের, তাদের জন্য আজকের কলকাতা শহরেও কিছু জায়গা দুই হাত মেলে রয়েছে। প্রিন্সেপ ঘাট সেই জায়গাগুলোর মধ্যে অন্যতম। বাড়ি থেকেই সৌরভকে মেসেজ করে দিয়েছিল, বিকেল 4টের সময় প্রিন্সেপ ঘাটের সবচেয়ে বড় বট গাছের পাশের বেঞ্চিতে। দূরে বিদ্যাসাগর সেতুর উপরে নিঃশব্দে এগিয়ে চলেছে খেলনার মতো গাড়িগুলো। গাছের ফাঁক ফোকর দিয়ে ব্রিজটাকে অনেকটাই দেখা যায়। সেদিকেই একদৃষ্টে তাকিয়েছিল অদ্রিজা। সামনে অলস নৌকারা বর্ষায় ভরা নদীর বুকে নিশ্চিন্তে দাঁড় গুটিয়ে বসা। শখের নৌকা বিলাসীদের ভিড় করা বর্ষায় কমই হয়। এর মধ্যে একবার মাথার পিছন দিয়ে নিস্তব্ধতা খান খান করে চিরে চলে গেল চক্র রেল। যে কথাগুলো বলার সেগুলো তাদের দুজনেরই জানা, তবু সেই কথা বলার জন্য যেন একটা নির্দিষ্ট আবহ চাই। মেঘ ঢাকা পাতায় জড়ানো প্রিন্সেপ ঘাট যেন আর্দ্র মনের সেই নিবিড় আস্তরণটি নিজের অগোচরে রচনা করে চলেছে। আজ তারা সেই কথা বলবে যা তাদের ভবিষ্যৎ জীবনের পূর্ণাঙ্গ রূপরেখা রচনা করে দেবে। বিকেলের বয়স বাড়ছে। গঙ্গার ওই পারের তটরেখাটা ক্রমশ আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে। প্রিন্সেপ ঘাটের আলোগুলো জ্বলে উঠছে এক এক করে। সৌরভ যদি তার স্বভাবজাত ভঙ্গিতেই হাসি কথায় ভরিয়ে দিত বিকেলটা, তাহলে অদ্রিজার ক্ষেত্রে অনেকটা সহজ হতো নিজেকে প্রকাশ করা। কিন্তু সৌরভ আজকে আশ্চর্য রকমের চুপচাপ হয়ে আছে। সন্ধে ঘনিয়ে আসছে দেখে অদ্রিজাই কথাটা প্রথম তুলল। বলছি সৌরভ, এবার তো বাড়িতে ব্যাপারটা জানাতে হবে। তুমিও তোমার মাকে একটু বুঝিয়ে বলো, বিয়েটা এবার
তাড়াতাড়ি সেরে না ফেললে কিন্তু খুব সমস্যায় পড়ব। বিয়ে? সৌরভ যেন ছিটকে উঠল কিছুটা। এই এক মিনিট বলছি, বিয়ের জন্য কিন্তু আমি মোটেই তৈরি নই। তার মানে এই এই তুমি মজা করছো, তাই না? অদ্রিজা এখনও সৌরভের কথা বিশ্বাসই করতে পারছে না। আরে মজা করব কেন? বাবার বিজনেস এখনো পর্যন্ত ঠিক মতো আমি সামলাতে পারছি না, ফাইনাল রেজাল্ট বের হয়নি, এখন তুমি বিয়ের কথা ভাবছো? সৌরভ কোনো রকম অস্বস্তি ছাড়াই পরপর কথাগুলো বলে গেল, কিন্তু অদ্রিজার মাথায় যেন মুহূর্তে বাজ পড়ল। সৌরভ, তোমার দোকানের ব্যবসায় হাত পাখানো অথবা কলেজের রেজাল্টের তুলনায় এটা কয়েকশো গুণ বেশি সিরিয়াস সৌরভ। না হলে আমাকে কথাটা শেষ করার আগেই ঝরঝর করে কেঁদে ফেলল অদ্রিজা। আরে এতে কান্নাকাটি করার কি হলো? তুমি তুমি অ্যাবর্শন করিয়ে নাও, আর আমি তো তোমায় ছেড়ে কোথাও যাচ্ছি না। সৌরভের কথার মধ্যে আর যাই থাক, আর্দ্রতা ছিল না। সেদিন যখন ওষুধ খেতে বাধা দিয়েছিলে, তখন কি এটা ভেবেই বাধা দিয়েছিলে? অদ্রিজা, সেদিন পরিস্থিতি আলাদা ছিল। একটা অন্ধ আবেগে বাস্তব চিন্তা ভাবনা, সুবিধা অসুবিধা সব ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু আজ এত তাড়াতাড়ি কি মুশকিল, মাকে জানাবো কি করে? সৌরভ, তুমি তুমি মাকে জানাতে পারবে না? আমাদের আমাদের স্বপ্ন সৌরভ, আমাদের সেই রঙিন কল্পনাগুলো সব শেষ করে দেবে। তুমি সব শেষ করে দেবে সৌরভ। কান্নায় ভেঙে পড়ল অদ্রিজা। অন্যদিকে ঘুরিয়ে রাখল মুখটা। আছে তার নিজের একার কান্না সৌরভকেও দেখতে দেবে না। সৌরভ এগিয়ে গেছে গঙ্গাধারের ওই পাঁচিলটার দিকে, তাকিয়ে আছে কালো হয়ে আসা পশ্চিম আকাশের দিকে। অনেকক্ষণ কোনো কথা হলো না দুজনের। বেশ কিছুক্ষণ বাদে সৌরভ এগিয়ে এসে হাতটা রাখল অদ্রিজার হাতের উপর। ওঠো ওঠো। কি একটা অদ্ভুত জোর সৌরভের সেই কথায়। অদ্রিজা ওর চোখের দিকে তাকালো। চোখটা মোছো, চোখটা মোছো, আমি দেখছি। তুমি তুমি কিন্তু কথা দিলে সৌরভ, কথা দিলে কিন্তু। অদ্রিজা আঁকড়ে ধরল ওর হাতটা। কথা দিচ্ছি, মাকে জানাবো। চলো এবার ওঠো। প্রিন্সেপ ঘাটের গেটের বাইরে থেকে বেহালা ট্যাক্সি ধরল ওরা। ঝিরঝিরে বৃষ্টিতে জানলার কাঁচগুলো সব ঝাপসা হয়ে আছে। বাইরের আলোগুলো সব যেন জলের ফোঁটার সাথে মিলে মিশে গেছে। সৌরভের কাঁধে মাথা রেখে কখন যে চোখ দুটো বুজে এসেছে খেয়াল করল না অদ্রিজা। তারাতলা পেরোনোর সময় আবার নিজের থেকে খুলে গেল চোখটা। বাড়িতে ঢুকলো কেমন একটা অপরাধীর মতো, যেই সত্যি এখনো সকলের থেকে লুকিয়ে রেখেছে। সেটা যে লুকোনো যায় না। আর কয়েকদিনের মধ্যে সবাই সবটা জেনে যাবে। বাপির নজর থেকে যদি লুকোনো যায়, মা তো দেখলেই বুঝে যাবে। ঘরে ঢুকেই সোজা বাথরুমে মাথার উপরে শাওয়ারটা চালিয়ে দিয়ে ধপ করে বসে পড়ল মেঝেতে। না, আর কিছু ভাবতে পারছে না। কলেজ যাওয়ার কোনো ইচ্ছেই কাজ করছে না অদ্রিজার মনে। সৌরভকে দেখার ইচ্ছেতেও নয়। চরম আতঙ্কে যেন তাকে নাকপাশে বেঁধে ফেলেছে। নিজের ঘরের এই একচিলতে বিছানাটার মধ্যে পারলে নিজেকে নিজের মধ্যে গুটিয়ে লুকিয়ে রাখে অদ্রিজা। বারবার ইচ্ছে করছে মাকে জড়িয়ে ধরে ঝরঝর করে কাঁদতে, কিন্তু তাহলেও ধরা পড়ে যাবে সকলের কাছে। যদিও ধরা তো এবারে পড়তেই হবে। নতুন প্রাণের আগমন নয়, যেন মৃত্যু ভয় কাজ করছে ওর মধ্যে। দ্বিতীয় দিন ঠিক বিকেল 5:25 বাড়ির ফোনটা বেজে উঠল। ঊর্ধ্বশ্বাসে রিসিভারের কাছে যাওয়ার আগেই মা ধরে নিল ফোনটা। হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। সৌরভের মা উঠতি বয়সের ছেলে মেয়েদের অসংযত জীবন নিয়ে প্রথমে এক প্রস্থ কথা শোনালেন অদ্রিজার মাকে। তারপর জানালেন আসছে রবিবার বিকেল 5টায় পরিবারের ভীষণ ঘনিষ্ঠ আরও দুজনকে নিয়ে অদ্রিজার বেহালার বাড়িতে আসবেন। অদ্রিজা বাবা মায়ের একমাত্র মেয়ে। কিছু গয়নাগাটি তো দিতেই হয়। তবু এক প্রকার বাধ্য হয়েই যথাসম্ভব সীমিত আয়োজনে
একটা নির্দিষ্ট দিন স্থির করা গেল। সেটা চলতি শ্রাবণেরই 6 তারিখ। অনুষ্ঠান নয়, আইন আর সামাজিক নিয়ম রক্ষা। হ্যাঁ, বিয়েটা হলো। একমাত্র ছেলে স্বস্তিক ছাড়া অদ্রিজার জীবনে বিয়ের কোনো রঙিন স্পর্শ ছিল না। কলেজ বন্ধ হয়ে গেছে বিয়ের সময় থেকে। বিয়ের পরপরই ছেলে হওয়ার জন্য একদিকে যেমন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর অনেক রকম বিদ্রূপ গঞ্জনা, আর সাথে সাথেই বইপত্রগুলো খবরের কাগজে মুড়ে ঘরের কোনো এক কোণায় যে আশ্রয় নিল, অদ্রিজা তার আর কোনো খোঁজই পেল না। বোঝা গেল সৌরভ আর তার মা মিলেই বইগুলো সরিয়ে ফেলেছে, অর্থাৎ পড়াশোনা বন্ধ। এই বিশাল বাস্তব সত্যিটা অদ্রিজাকে মেনে নিতে হলো নীরবেই, প্রায় হাসি মুখেই। কারণ স্বস্তিক, এই একজনকে আঁকড়ে ধরেই অদ্রিজা নিজের কেরিয়ার, জিওগ্রাফি অনার্সের ঝকঝকে ভবিষ্যৎ, সমস্ত চিন্তাগুলোকে একসাথে গুটিয়ে রেখেছিল। কিন্তু সবথেকে বেশি অবাক করেছিল সৌরভের মায়ের ব্যবহার। শ্বশুর বাড়ির প্রায় সকলেই যখন মাত্র 8 মাসের মধ্যে সন্তানের জন্ম হওয়া নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন, অদ্রিজার শাশুড়ি তখন ছেলের বউয়ের দিকেই যাবতীয় আঙুল তুললেন। তার জন্ম এবং বেড়ে ওঠা কোন পরিবেশে, এ নিয়ে রীতিমতো সন্দেহ প্রকাশ করা শুরু করলেন। বলার সময় তার একবারও মনে হলো না যে শুধুমাত্র এক পক্ষে একটা মেয়ের ইচ্ছেতে সন্তানের জন্ম দেওয়া সম্ভব নয়। বিপরীতে একজন পুরুষেরও সম্মতির প্রয়োজন। আর এক্ষেত্রে তার নিজের হীরের টুকরো ছেলে সন্তানের পিতৃত্ব কখনোই অস্বীকার করেনি। যদিও এই ধরনের মায়েদের কিছু বাঁধা ধরা সংলাপ থাকে। সৌরভের মা যেমন নিজের বড় ননদের মেজোজাকে বললেন, আমার বুবাই এখনো শিশুর মতোই সরল গো দিদি, কত শত বোঝে না, ওই সব ওর মাথাতেই নেই। এমনই আরও কিছু কথা, অর্থাৎ অত শতর পূর্ণ পরিকল্পনার দ্বারা সম্পূর্ণ অদ্রিজার। সেই যেন জোর করে কলেজ থেকে ফেরার সময় বৃষ্টিপাত ঘটিয়েছিল, নিজেই হাত ধরে সৌরভকে এই ফ্ল্যাটে নিয়ে এসেছিল, সর্বোপরি সেই বোধহয় ঘরের দরজাটা বন্ধ করেছিল। এই সব কিছুর যে একমাত্র প্রত্যক্ষদর্শী, যার নিজের থেকে প্রতিবাদ করার কথা, সে সুবোধ বালক গোপালের মতো চুপ করে থাকে, পক্ষান্তরে নিজের মায়ের কথাগুলোকেই যেন সমর্থন করে। অদ্রিজার সব থেকে আঘাত লেগেছিল যেদিন সৌরভের মেজ মাসিকে ওর মা অদ্রিজার পরিবারের, অদ্রিজার সম্পর্কে অযৌক্তিক বাজে কথা শোনাচ্ছিলেন। সৌরভ তখন সেখানেই বসা, অথচ একটা শব্দ খরচ করেনি। বিরক্ত হয়ে নিজের মাকে থামানোর চেষ্টাও করেনি, যেন এই মেয়ে আর তার নম্র পরিবারকে এসে দুমড়ে মুচড়ে দেওয়া হচ্ছে, তাতে সে আনন্দই পাচ্ছিল। সৌরভ, তুমি কি তোমার মায়ের কথাগুলো সমর্থন করো? ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে বেনুনি করতে করতে কথাগুলো বলল অদ্রিজা। এক্সেলে দোকানের স্টক মেলাচ্ছিল সৌরভ, প্রায় চিৎকার করে উঠল, আরে তোমার বাড়ির শিক্ষা কেমন সে তো ভালোই বোঝা যাচ্ছে। আড়ি পেতে মা আর মাসিমণি কথা শুনছিলে, চত্বর সব ছোট লোক কি আর গায়ে লেখা থাকে? হঠাৎ করে প্রসঙ্গ ঘুরিয়ে অন্য প্রসঙ্গে কথা বলার কারণটা অদ্রিজা বুঝতে পারল না, শুধু বলল, অকারণে আমার বাড়িকে খারাপ কথা বলাটা তোমাদের শখ হয়ে গেছে। যদিও আমার নতুন করে এখন আর কিছুই খারাপ লাগে না, শুধু কলেজের স্মৃতিগুলো মন থেকে মুছে ফেলতে পারলে খুব স্বস্তি পেতাম। শেষ কথাটা বলল ভীষণ আস্তেই, যেন নিজের মনে। তাছাড়া একরত্তি ছেলেটা ঘুমাচ্ছে, তাকেই মাঝরাত্রিরে জাগিয়ে তোলার কোনো ইচ্ছে তার নেই। সৌরভ ল্যাপটপ বন্ধ করে দুমদাম শব্দে ব্যালকনিতে চলে গেল। বোধহয় সিগারেট ধরালো। ছেলের মাথার পাশে নিঃশব্দে এসে শুলো অদ্রিজা। চোখের আর নাকের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। এমনই কত নীরব অশ্রু নিজেরা নিজেদেরই পথ করে নেয়, কারোর প্রতি কোনো অভিযোগ না জানিয়ে। আর অভিযোগ জানাবি বা কাকে? পাথরের দেবতা এখানে একদিকেই মুখ করে থাকে। এই ছেলেটা একদিন অদ্রিজাকেই সূর্যোদয় বা সূর্যাস্ত মনে করত। সে এখন অদ্রিজার সামনে না আসতে পারলেই বাঁচে। দোকানের পরে যেটুকু সময় হাতে পায় সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। কি করে, কার সাথে কথা বলে, সেসব খোঁজ নেওয়ার উৎসাহ অদ্রিজা এখন হারিয়ে ফেলেছে। তার নিজের শ্বাস নেওয়ার ফুরসত নেই। নিজের ছেলের থেকে বেশি ফাই ফরমাস খাটতে হয় শাশুড়ির জন্য।
এমনিতেই বিধবা এবং ধর্মপথগামিনী বলে তার রান্না বান্না আলাদা করতে হয়। এছাড়া সকালবেলা ওষুধ, প্রতি 2 ঘন্টা অন্তর চা, স্নানের ব্যবস্থা, পরিষ্কার কাপড় হাতের সামনে গুছিয়ে দেওয়া সবই রয়েছে। তিনি আবার ফোটানো জল ছাড়া খান না, অর্থাৎ প্রত্যেকটা সময় হাতের সামনে জলের গ্লাসটা পর্যন্ত এগিয়ে দেওয়ার দায়িত্ব অদ্রিজার। বাড়িতে ঠিকই কাজের আর রান্নার লোক আছে, তারা অন্য সকলের কাজ করে। শাশুড়ির রান্না, বাসন ধোয়া থেকে যাবতীয় কাজ অদ্রিজাকে নিজের হাতে করতে হয়। কিন্তু সব কিছু করেও নিস্তার নেই। সারাদিনের ব্যস্ততার দরুন বাচ্চা ছেলেটা যদি কোনোভাবে খিদের জন্য চিৎকার করে বা ইতস্তত মাকে খোঁজে, তাহলে শাশুড়ি আর তার গুণধর ছেলে সপ্তম সুরে সাধু বাক্য প্রয়োগ করতে থাকে। এটা যেন একটা মানুষকে অদ্ভুতভাবে শায়েস্তা করারই ষড়যন্ত্র। যদিও অদ্রিজা এই পুরো বিষয়টাকে বড় হালকাভাবেই নেয়। 2জন অসুস্থ মানুষের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার উপর পড়েছে, এগিয়ে যাওয়ার উপায় নেই। আর অসুখ তো শুধু শরীরের হয় না, অসুস্থ মনের মানুষ পৃথিবীতে বোধহয় সব থেকে বেশি অসহায়। বেহালার বাড়ি যাওয়া এক প্রকার বন্ধই হয়ে গেছে। মা বাপি ফোন করে বারবার, নাতিকে দেখার ইচ্ছে তাদেরও হয়, কিন্তু সেই ইচ্ছে পূরণ করার জন্য তাদের মেয়ের শ্বশুরবাড়িতেই আসতে হয়। আর শুরু হয়ে যায় জামাই আর তার মায়ের এক উল্টো পুরাণ। কুটুমবাড়ির লোকের খাতির দেখলে চোখ কপালে উঠে যায়। জলখাবারেরই এমনই ঘটা থাকে যে বাড়ি ফিরেও অদ্রিজার মা বাবার বদহজম চলতে থাকে। ফলে স্বামী আর শাশুড়িকে নিয়ে অদ্রিজা যে একান্ত নিজের আশ্রয় মৃদু প্রতিবাদ জানাবে, সেটাও আর হয়ে ওঠে না। এমন দেবতুল্য শাশুড়ি আর শ্বশুর বাড়ি নিয়ে অদ্রিজার থেকে কোনো অভিযোগ শুনতে রাজি নন তার মা বাবা। সৌরভও তার মায়ের বাহ্যিক সৌন্দর্য পুরো পরিবারটার অন্তরের অসুখকে আড়াল করে রাখে। অদ্রিজার জন্য পড়ে থাকে এক অতি সজ্জিত এক পেশে ঘরের কোণ। এমনি করে গড়িয়ে গেল আরও কয়েকটা মাস। স্নানের ঘরে নিজের অসাবধানী পা পিছলে পড়ে গেলেন সৌরভের মা। ক্যালকাটা হসপিটালের ওই সন্ধেগুলো যেন কিছুতেই আর পার হতে চাইত না। পড়ে গিয়ে ভদ্রমহিলার কোমরের হাড়ি ভাঙেনি শুধু, তার সঙ্গে হয়ে গিয়েছে বড় সড়ো সেরিব্রাল অ্যাটাক। 11 দিনের হাসপাতাল চাপনি হয়তো তার ইহলীলার শেষ পৃষ্ঠা হতে পারত, কিন্তু ভাগ্য আরও কিছু নির্যাতন নির্ধারিত করে রেখেছিল তার জন্য। নির্যাতনটা যতটা বেশি তার জন্য শুনতে লাগলো, তার থেকে কয়েক গুণ হয়ে ধরা দিল অদ্রিজার জীবনে। অদ্রিজার উপর যে দায়ভার এখনও পর্যন্ত জলের গ্লাসটা হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত ছিল, সেটা হয়ে গেল ড্রপারে করে জিভের ডগায় পৌঁছে দেওয়া পর্যন্ত। নিতান্ত প্রাত্যহিক কর্মগুলো তখন শয্যাতেই সমাপন হতে শুরু করল। একদিকে দুধের শিশু, অন্যদিকে শয্যাশায়ী বৃদ্ধা, অপরদিকে নিত্যদিনের ভাই ফরমাস। সৌরভও হঠাৎ করেই কেমন একটা হুকুম প্রিয় হয়ে উঠল। চা বা খাবার দিতে সামান্য দেরি হলে অথবা স্নানের পরে পোশাকগুলো ঠিক হাতের সামনে না পেলে সৌরভ অদ্রিজার উপর কেমন নিম্নতনের মতো ব্যবহার শুরু করল। ভুলে গেল নিজেদের অতীতের বিভিন্ন মুহূর্তের টুকরো টুকরো কোলেজগুলো। ভুলে গেল অদ্রিজার শিক্ষা, রুচি, পারিবারিক পরিচয়, সবটা। অদ্রিজার নিতান্ত শেষ সম্বল, আত্মসম্মানটাও এখন সৌরভের কাছে শৌখিন বিলাসিতা। আর যাই হোক, এই মানুষটা যে কোনোদিন মধ্যযুগীয় পুরুষতন্ত্রে বিশ্বাসী হতে পারে, অদ্রিজা দুঃস্বপ্নেও এই কথা কল্পনা করতে পারেনি। ফিজিওথেরাপি চললেও ক্রমশ কাঁধের ডান দিক, মুখের বাঁ দিক থেকে শুরু করে সৌরভের মায়ের পুরো শরীরটাই বিছানার সাথে মিশে গেল। আর যখন বেডসোর ধরে গেল, অদ্রিজা বুঝতে পারল মহিলা আর থাকবেন না। অদ্রিজার দ্বিতীয় বিবাহবার্ষিকীর আগের দিন সৌরভের মা মারা গেলেন। বৃষ্টিটা কলকাতাতে এবার একটু বেশি হচ্ছে। মানুষের মধ্যে সিংহভাগ হয়তো বর্ষার পাহাড়, বর্ষার সমুদ্র বা বর্ষার অরণ্যকে পছন্দ করেন। মনে করেন তরু পল্লবের মর্মর ধ্বনির মাঝে স্নিগ্ধ বাড়ি রাশির পল্লবিত বর্ষণ হয়তো স্নেহার্দ্য করে তোলে ধরিত্রীকে। একথা অস্বীকার করার মতো বেরসিক বোধহয় বাঙালির মধ্যে নেইও, যেখানে বাঙালির মধ্যে সামান্য হলেও রবীন্দ্রনাথ বাস করেন। কর্পোরেশনের সৌজন্যে কলকাতাবাসীকে বেশ কিছু অঞ্চলের রাস্তাঘাটে যে দুর্ভোগ সহ্য করতে হয়,
সেটাকে যদি বাদ দেওয়া যায়, বর্ষায় কলকাতারও একটা বিশেষ রূপ আছে। বস্তুতই কলকাতা সম্পূর্ণ সবুজ বর্জিত একটা শহর নয়। আধুনিক সিন্ডিকেটের করাল গ্রাস এড়িয়ে আজও কলকাতায় বেঁচে আছে তার পুরনো স্থাপত্য। হলুদ রঙের অ্যাম্বাসেডার ট্যাক্সিগুলো, গাড়িগুলো বাতানুকূল হওয়ার জন্য আরোহীরা বেশিরভাগ ক্ষেত্রেই জানলার কাঁচ খুলে রাখেন, যার ফলে গাড়ির ভেতর ধেয়ে আসে বৃষ্টির ছোঁয়া। ময়দানের বৃষ্টি ভেজা ঘাসের উপর মুক্তোর ফোয়ারা তুলে ছুটে চলে শতাব্দী প্রাচীন ট্রাম। পুরনো স্থাপত্যগুলোর ক্ষয়ে যাওয়া অশ্বত্থ ছাওয়া গাঢ় বর্ণের মধ্যে মিশে যায় মেঘের রং। ফুটপাতের গাছগুলো বড় রাস্তার ছুঁড়ে দেওয়া ধুলোর অনাদরকে ধুয়ে ফেলে আরও বেশি ঘন সবুজ হয়ে ওঠে। এসব কিছুই কলকাতায় পাওয়া যায়। কলকাতাবাসী ছাড়া অন্য কেউ এই পরিচিত আদরের স্পর্শ অনুভব করতে পারে না। যদিও কলকাতার অন্যান্য অংশের তুলনায় বেহালায় জমা জলের সমস্যাটা একটু বেশিই সহ্য করতে হয়, বিশেষত ডায়মন্ড হারবার রোডের পশ্চিম প্রান্তে। মাস কয়েক হলো ওইদিকেই ফ্ল্যাট কিনে চলে এসেছে সৌরভ আর অদ্রিজা। প্রথমত এই জায়গাটির থেকে সৌরভের দোকান খুব কাছে। যেখানে ঢাকুরিয়ার ফ্ল্যাট থেকে দুবার গাড়ি বদলাতে হতো, সেখানে পর্ণশ্রীর এই নতুন ঠিকানা থেকে এক অটোতেই সৌরভ দোকানে চলে যেতে সক্ষম হয়। এটা যেমন বাসা বদলের অন্যতম কারণ, তার থেকেও আরেকটা বড় কারণ ছিল মা চলে যাওয়ার পর থেকে ঢাকুরিয়ার ওই আজন্ম স্মৃতি বিজড়িত ঠিকানায় সৌরভ থাকতে পারছিল না। আবাল্য লালিত ওই চেনা ঠিকানায় যেন পদে পদে জড়িয়ে আছে মায়ের সকল চিহ্ন। কোন নাবালক অবস্থায় বাবা চলে গিয়েছিল, সেই তখন থেকে বিধবা মা একাই বড় করে তুলেছেন সৌরভকে। অনেক কষ্ট করে মা চলে যাওয়ার বাস্তবতাটা মেনে নিয়েছে সৌরভ, কিন্তু ওই বাড়িতে থেকে প্রত্যেক মুহূর্তে মায়ের ফেলে আসা চিহ্নতে মনে মনে ক্ষত বিক্ষত হওয়া তার পক্ষে আর সম্ভব নয়। এই বর্ষা খুব স্বস্তির হলো না অদ্রিজার কাছে। পর্ণশ্রীর বাসায় পাকাপাকিভাবে আসার 3-4 দিন পর থেকেই ছেলেটার ধুম জ্বর। অপরিচিত এক জায়গা, স্যাঁতস্যাঁতে আবহাওয়া, অসুস্থ ছেলেকে কোলে নিয়ে সারাদিন সংসারের প্রত্যেকটা কাজ করা, সেইখানে কোনো জায়গায় এতটুকু খুঁত থাকার উপায় নেই। সৌরভের কথা এখন আলাদা করে আর ভাবে না অদ্রিজা। মাত্র 2 থেকে 2.5 বছরের মানুষটা যেন একেবারে অন্য ধারার অপরিচিত একজন হয়ে উঠেছে। নতুন ফ্ল্যাটে আসার পরপরই আগে যা কখনো করেনি তাই করতে শুরু করল সৌরভ। বাড়িতে থাকলেই সকাল সন্ধ্যা নেশায় অচৈতন্য হয়ে থাকত। সিগারেটের ধোঁয়ার দাপটে সুস্থ মানুষের পক্ষে ঘরে থাকা দুষ্কর। টেবিলের উপর মদের বোতল রেখে সারা দিন নেশায় বুঁদ হয়ে থাকা শুরু করল। অবস্থা এমন দাঁড়ালো, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে সোজা হয়ে পর্যন্ত দাঁড়াতে পারত না। তার সঙ্গে সঙ্গে হুকুম আসতে শুরু করল একের পর এক নতুন খাবারের পদ বানিয়ে দেওয়ার জন্য। যে ভাষায় ও অদ্রিজার সঙ্গে কথা বলে, শুনলে কেউ বলবে না কোনোদিন শিক্ষার আঙিনা স্পর্শ করেছে বলে। অদ্রিজার কষ্ট হতো, যতটা হতো তার থেকে বেশি অবাক হতো, অনেক বেশি। মনে পড়ত অযোধ্যার সেই রিসর্টে কলেজের অন্য সকলে নেশা করলেও সৌরভ করেনি। আর আজ অদ্রিজাই তার কাছে এতটা অসহ্য হয়ে উঠেছে যে অষ্টপ্রহর তাকে মাদকাসক্ত হয়ে নিজের অস্তিত্বকে ভুলে থাকতে হয়। চোখ থেকে ঠিকরে যেন জল বেরিয়ে আসে অদ্রিজার। বাইরে বৃষ্টির তোড় বাড়তে থাকে। অদ্রিজার মনে পড়ে এমন বর্ষণ ক্লান্ত পথেই তাদের প্রেমের প্রথম প্রতিশ্রুতি রচনা হয়েছিল। আর আজকের অসহায় বৃষ্টি নিজের ঝিরঝিরে নালিশ রেখে যায় ব্যালকনির রেলিংয়ে। চোখ যদিও অন্য আরেকটা কারণেও জ্বালা করত অদ্রিজার, সেটা সিগারেটের ধোঁয়ার জন্য। অ্যালকোহল আর নিকোটিনের জমাট গন্ধে দম আটকে আসত অদ্রিজার। তবু সে চাইত না সৌরভ ঘর থেকে ব্যালকনিতে বেরিয়ে নেশা করুক, কারণ ব্যালকনির রেলিংগুলো ছিল অত্যন্ত নিচু। কোনোভাবে অসাবধানে 3 তলার সেই রেলিং থেকে যদি ভাবতে গিয়ে শিউরে ওঠে অদ্রিজা। সেদিন সকাল থেকেই প্রচণ্ড নেশা করেছে সৌরভ। বাচ্চাটার জ্বর সবে ছেড়েছে। বেলা 11টাতেই ঘরের কর্তা হুকুম দিলেন, এই সালা চিকেন ভেজে দাও, খাবো। কথা কানা যাচ্ছে না অদ্রিজা, দাও। অথচ সারা সপ্তাহে বাজারে যাওয়ার নাম নেই।
ঘরে যেটুকু চিকেন ছিল সেটুকু স্বস্তিকের জন্য রাখা। রুগ্ন মুখে ওই চিকেনটুকু দিয়েই যা একটু ভাত মুখে তোলে ছেলেটা। ঘরে চিকেন নেই। আর মুহূর্তেই সৌরভের আগুন মেজাজে যেন ঘৃতাহুতি পড়ল। সৌরভ তেড়ে গেল রান্নাঘরে। অদ্রিজা কিছু একটা বলতে উদ্ধত হতেই টেনে চর কষিয়ে দিল তার গালে। হাতের থেকে দুধের বাটিটা ছিটকে পড়ল। গালের চামড়ায় লাগলো যত বেশি, তার থেকে অনেক বেশি হতভম্ব হয়ে গেল সে। বিশ্বাসই করতে পারছিল না সৌরভ তার গায়ে হাত তুলল। কোনোদিন বাবা মাও তার গায়ে হাত তোলেনি, তাই পুরোপুরি অপ্রকৃতিস্থ লাগতে শুরু করলো নিজেকে। ছেলেটা মাটিতে বসে চিৎকার করে কাঁদছে। সারা রান্নাঘরে ছড়িয়ে পড়েছে দুধ। তখনও সৌরভ সেখানে দাঁড়িয়ে হম্বিতম্বি করে চলেছে। নিজের স্নায়ুর উপর অসম্ভব জোরে নিয়ে অদ্রিজা চিৎকার করে উঠল, তুমি এই মুহূর্তে ঘরে যাবে সৌরভ। কি মনে করে জানা নেই, তবে সৌরভ টলতে টলতে ঘরে চলে গেল। গিয়ে ধপাস করে বিছানার উপর পড়ে জ্ঞান হারানোর মতো ঘুমিয়ে পড়ল। অনুভূতি বস্তুটা বড় দুর্লভ। বেশিরভাগ মানুষই সেই সম্পদের অধিকারী হয় না, তাই এক্ষেত্রেও অনুভূতির অংশটা অদ্রিজার একপাক্ষিক। সে নিজেই নিজেকে শান্ত করল। ছেলেকে নিয়ে পাশের ঘরে কুঁকড়ে রইল ভীতু বিড়াল ছাড়ার মতো। হয়তো ভেবেছিল তার এই অসহায়তা তার কোনো একদিনের হারিয়ে যাওয়া প্রেমিক সৌরভ ঠিক বুঝতে পারবে। রাতে নিজের থেকে সৌরভকে আদরে ভরিয়ে দিতে এগিয়েও এলো। সৌরভ সেই স্পর্শে সাড়াও দিল, কিন্তু সেটার আদর রইল না। হয়ে দাঁড়ালো নৃশংস পাশবিক শারীরিক অত্যাচার। অদ্রিজা নীরবতা সৌরভকে যেন স্বেচ্ছাচার আর অত্যাচারের মুক্ত দ্বার খুলে দিল। নিজের শরীরের বিভিন্ন কালশিটে আত্মীয় স্বজন আর বাপের বাড়ির লোকেদের থেকে অদ্রিজা কত লজ্জায় লুকোনোর চেষ্টা করত, আর সেটাই প্রকট হয়ে উঠত সব থেকে বেশি। একদিন ওর মা বললেন, শাড়ির আঁচল দিয়ে সব কালশিটে ঢাকা যায় না রে মোনা। ওই বাড়ি ছেড়ে তুই চলে আয় মা, চলে আয়। ছেলেটা আছে যে মা। কথাটা বলার সময় একটু কাঁদল না ও। আসলে অদ্রিজা এখন কাঁদা ছেড়েই দিয়েছে। ছেলেটা আছে, এই একটা সত্যি যেন সৌরভকে যা খুশি তাই করার সবুজ সংকেত দিয়ে দিয়েছে। সেই দিন টানা 48 ঘন্টা বৃষ্টির পর মেঘ কেটে একটু রোদ উঠেছে। সৌরভের দোকান সেদিন বন্ধ, ফলে সকাল থেকেই অচৈতন্যের মতো নেশা করছে। টুকরো টুকরো কারণে অদ্রিজার গায়ে হাতও তুলল 2-3 বার। দুপুর 1:30 নাগাদ ব্যালকনির দিকে দরজা খুলে বাইরে গেল। আর কিছুক্ষণ পরেই নিচের থেকে প্রচণ্ড একটা চিৎকার। ওদের ফ্ল্যাটের সামনে লোকে লোকারণ্য। সৌরভ পড়ে গিয়েছে 3 তলা থেকে। পড়ার সঙ্গে সঙ্গে মৃত্যু। ছুটে এলো বেহালা থানার পুলিশ। লাশ চলে গেল তাদের জিম্মায়। এ সময় ভেঙে পড়লে অদ্রিজা চলবে না। ময়না তদন্ত আর যাবতীয় শেষকৃত্য একা তার উপস্থিতিতেই করতে হবে। তার উপর কোলে একরত্তি স্বস্তিক। নিজের মস্তিষ্ককে শাসন করে স্নায়ুগুলোকে সচল রাখার চেষ্টা করল অদ্রিজা। সে আজ থেকে সিঙ্গেল মাদার। সৌরভের দেহটা কয়েক মুঠো ছাই হয়ে গেল। এরপর যেদিন সব কাজ মিটল, সেদিন রান্নাঘরে দাঁড়িয়ে ঝরঝর করে কেঁদে ফেলল অদ্রিজা। সেই দিন যেন 1 জন্ম পর। ছেলেটা অকাতরে ঘুমোচ্ছে। অদ্রিজা হাউস কোটের পকেট থেকে একটা কাগজ বের করে ওভেনের আগুনের কাছে ধরল। কিছু একটা লিখেছিল সে, যে কথা একটা কাক পক্ষীকেও জানতে দেয়নি, যে কথা সে শুধু নিজেকেই লিখেছিল। সৌরভ, তুমি ব্যালকনি থেকে পড়ে গেলে। তোমাকে যে পড়তেই হতো, না হলে ছেলেটাকে নিয়ে যে আমি পড়ে যেতাম। সৌরভ, নেশা করার পর যে তুমি ব্যালকনিতে যাবে সেটা আমি জানতাম, তাই ওই দিকে দরজার ছিটকানিটা আমিই খুলে রেখেছিলাম। আমি জানতাম পিঠের দিক থেকে সামান্য টোকা দিলেও তুমি টাল সামলাতে পারবে না। ইতি একজন সিঙ্গেল মাদার। গ্যাসের ওভেনের সামনে কাগজে লেখা কথাগুলো কালো ছাই হয়ে গেল মুহূর্তের মধ্যে।